৭৯ খ্রিস্টাব্দের একটা একেবারে সাধারণ সকালের কথা একটু কল্পনা করা যাক। ইতালির দক্ষিণে রোদের আলোয় ঝলমল করছে চমৎকার একটা রোমান শহর। রাস্তার ধারের বেকারিগুলোতে সবেমাত্র গরম রুটি তৈরি হচ্ছে, মানুষজন বাজারের দিকে ছুটছে, কেউ বাথহাউসে ঢুকছে, আবার কেউ থিয়েটারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেউ ঘুণাক্ষরেও জানত না যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই পুরো শহরটা পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। শুধু তাই নয়, প্রায় ১৭০০ বছর ধরে এটা মাটির নিচে নিস্তব্ধ হয়ে চাপা পড়ে থাকবে। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে আমরা প্রাচীন ক্যাম্পানিয়া অঞ্চলের এমনই এক বিস্ময়কর শহরের গল্প জানব। এই শহরের নাম পম্পেই। আজকের এই আলোচনায় আমরা মূলত ৪টে ধাপে পুরো বিষয়টা বুঝব। ১. একটি রোমান কলোনির উত্থান। ২. শহরের দৈনন্দিন জীবন ও সংস্কৃতি। ৩. 79 খ্রিস্টাব্দের সেই ভয়ঙ্কর প্রলয়। এবং ৪. কিভাবে এই টাইম ক্যাপসুলটা উদ্ধার করা হলো। শুরুতেই দেখা যাক আমাদের প্রথম পর্ব, একটি রোমান কলোনির উত্থান। চলুন একদম গোড়া থেকে বিষয়টা বোঝা যাক। পম্পেই কিন্তু রাতারাতি রোমানদের হাতে আসেনি। খ্রিস্টপূর্ব ৭ম বা ৬ষ্ঠ শতকের দিকে অস্কানদের হাত ধরে এর নগর কাঠামো গড়ে ওঠা শুরু হয়। এরপর গ্রিক আর স্যামনাইটদের দীর্ঘ রাজনৈতিক প্রভাব পেরিয়ে খ্রিস্টপূর্ব 89 সালে সোশ্যাল ওয়ার বা সামাজিক যুদ্ধের সময় রোমানরা এই শহরটা দখল করে নেয়। শেষমেশ খ্রিস্টপূর্ব ৮০ সালে রোমান জেনারেল লুসিয়াস কার্নেলিয়াস সুল্লা পম্পেইকে একটি অফিসিয়াল রোমান কলোনি হিসেবে ঘোষণা করেন। অনেকেই হয়তো ভাবেন পম্পেই মানেই শুধুই একটা ধ্বংসস্তূপ, কিন্তু বিষয়টা একদমই তা নয়। ধ্বংস হওয়ার আগে এটি ছিল আক্ষরিক অর্থে একটা আধুনিক, গতিশীল এবং অত্যন্ত ধনী শহর। এখানকার জনসংখ্যা ছিল ১০ থেকে ২০ হাজারের কাছাকাছি। শহরটিতে বড় বড় অ্যাম্ফিথিয়েটার, বিলাসবহুল ভিলা, মদের দোকান, বেকারি, কি ছিল না সেখানে? এমনকি পাকা রাস্তাও ছিল, আর সেই রাস্তার ধারের দেয়ালে রাজনৈতিক প্রচারণার গ্রাফিটি পর্যন্ত লেখা থাকত। এক কথায় একটা জমজমাট নগরজীবন। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, দৈনন্দিন জীবন এবং বস্তুতান্ত্রিক সংস্কৃতি। এখানকার সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? ছাইয়ের নিচে চাপা পড়া এই সাধারণ জিনিসগুলোই ইতিহাসবিদদের কাছে প্রাচীন রোমানদের রোজকার জীবনের একেবারে নিখুঁত একটা ছবি তুলে ধরেছে। চুলার ভেতরে রয়ে যাওয়া রুটি, মদের পাত্র, রান্নাঘরে জিনিসপত্র, বিছানা, এমনকি পোষা প্রাণীর দেহাবশেষ পর্যন্ত পাওয়া গেছে একেবারে অবিকৃত অবস্থায়। এই প্রমাণগুলো যেন আমাদের সরাসরি হাজার বছর আগের মানুষদের ড্রয়িং রুমে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেয়। প্রাচীন রোমান সমাজ আর শিল্পকলা বোঝার জন্য ইতিহাসবিদরা এই ফ্রেস্কো বা দেয়ালচিত্রগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বলে মনে করেন। একদিকে যেমন ফ্রেস্কোতে ফুটে উঠেছে নানা পৌরাণিক দৃশ্য আর রোমান দেবতাদের ছবি, অন্যদিকে শহরের বিখ্যাত হাউস অফ দ্য ফনের মতো বিলাসবহুল ভিলাগুলো প্রমাণ করে তাদের উন্নত রুচির কথা। এই ভিলাতেই পাওয়া গিয়েছিল বিখ্যাত আলেকজান্ডার মোজাইক, যা সেকালের শিল্পকলার এক অবিশ্বাস্য নিদর্শন। প্রাচীন জীবনের আরেকটা চমৎকার আর মজার নিদর্শন হল এই বিখ্যাত ল্যাটিন মোজাইকটি, ক্যাভে ক্যানেম। এর মানে হল কুকুর থেকে সাবধান। একবার ভাবলে অবাক হতে হয় যে হাজার বছর আগের একটা প্রাচীন শহরের বাড়ির দরজায় লেখা এই সতর্কবার্তাটা আমাদের আজকের আধুনিক জীবনের সাথে কতটা অদ্ভুতভাবে মিলে যায়। কিন্তু একটা ঘুমন্ত পর্বত যখন হঠাৎ আড়মোড়া ভেঙে জেগে ওঠে, তখন ঠিক কী ঘটে? একটা সমৃদ্ধ সমাজের গল্প থেকে এবার আমাদের এই বিশ্লেষণ এমন এক ভূতাত্ত্বিক বিপর্যয়ের দিকে মন নেবে যা পুরো ইতিহাসকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছিল। এখান থেকেই শুরু হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, ৭৯ খ্রিস্টাব্দের প্রলয়। রোমান দার্শনিক সেনেকা ৬৩ খ্রিস্টাব্দে একটা ভয়ঙ্কর ভূমিকম্পের কথা লিখে গেছেন। ওই ভূমিকম্পটা কিন্তু আসলে ছিল একটা খুব স্পষ্ট সতর্কবার্তা। কিন্তু মানুষ শহর ছেড়ে তো যায়নি, উল্টে তারা নতুন করে সবকিছু মেরামত করতে শুরু করেছিল। তারা ভাবতেও পারেনি যে এর ঠিক কয়েক বছর পর 79 খ্রিস্টাব্দে তাদের জন্য অপেক্ষা করছে হঠাৎ নেমে আসা ঘুটঘুটে অন্ধকার আর আগ্নেয়গিরির অবিরাম ছাইয়ের বৃষ্টি। এই অগ্ন্যুৎপাতের ঘটনাটি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য প্রাথমিক সূত্র হল প্লিনি দ্য ইয়াঙ্গারের লেখা একটি চিঠি। তিনি ইতিহাসবিদ টাসিটাসকে লিখেছিলেন যে আকাশে বিশাল আকারের একটি পাইন গাছের আকৃতির মেঘ তৈরি হয়েছিল। এই চিঠিতেই তিনি তার মামা, বিখ্যাত রোমান অ্যাডমিরাল ও প্রকৃতিবিদ প্লিনি দ্য এল্ডারের মর্মান্তিক মৃত্যুর কথাও বর্ণনা করেছিলেন। মানুষদের বাঁচাতে গিয়ে আর এই দুর্যোগ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে গিয়েই তিনি প্রাণ হারিয়েছিলেন।
নাগরিকদের এত দ্রুত মৃত্যুর পেছনের প্রকৃত ভূতাত্ত্বিক কারণটি বুঝতে হলে আমাদের একটা একাডেমিক পরিভাষা জানা প্রয়োজন। একে বলে পাইরোক্লাস্টিক ফ্লো। পাইরোক্লাস্টিক ফ্লো এটি হলো অতি উত্তপ্ত গ্যাস এবং আগ্নেয়গিরির উপাদানের একটা ভয়ঙ্কর মেঘ, যা প্রচণ্ড বেগে পাহাড় বেয়ে শহরের দিকে ধেয়ে এসেছিল। এর তাপমাত্রা এতই বেশি ছিল যে এটি কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষের শ্বাসরোধ এবং হিট শকের মাধ্যমে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পালানোর কোনো সুযোগই ছিল না। এবার আমরা যাব শেষ পর্বে, একটি টাইম ক্যাপসুল উদ্ধার। 1748 সাল। এই সময়টাতেই মূলত পম্পেই শহরে পদ্ধতিগত খনন কাজ শুরু হয়। আর যখন ছাইয়ের নিচ থেকে একে একে প্রাচীন রাস্তা, আস্ত ভিলা আর মানুষের কঙ্কাল বেরিয়ে আসতে শুরু করল, তখন পুরো জড়প একেবারে চমকে গিয়েছিল। কারণ এটা কেবল কিছু ভাঙাচোরা ধ্বংসাবশেষ ছিল না, এটা ছিল ছাইয়ের নিচে জমে থাকা একটা সম্পূর্ণ জীবন্ত রোমান পৃথিবী। এরপর 19 শতকে প্রত্নতাত্ত্বিক জিউসেপ্পে ফিওরেল্লি একটা যুগান্তকারী সংরক্ষণ পদ্ধতি আবিষ্কার করেন। ছাইয়ের নিচে মৃতদেহগুলো পচে গিয়ে যে ফাঁকা জায়গা বা শূন্যস্থানের সৃষ্টি হয়েছিল, তিনি খুব সাবধানে সেখানে লিকুইড ব্লাস্টার ঢেলে দেন। আর এভাবেই হাজার বছর আগের মানুষদের জীবনের একেবারে শেষ মুহূর্তের যন্ত্রণাকাতর প্রতিচ্ছবিগুলো অবিকলভাবে আমাদের সামনে ফুটে ওঠে। দৃশ্যগুলো দেখলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন, পম্পেই এখনও তার সব রহস্য উন্মোচন করেনি। আধুনিক প্রত্নতাত্ত্বিকরা আজও সেখানে খনন কাজ চালিয়ে যাচ্ছেন। নতুন আবিষ্কৃত ফ্রেস্কো, বিভিন্ন কক্ষ, সম্প্রতি উদ্ধার হওয়া প্রাচীন স্ন্যাকবার বা থার্মোপোলিয়া এবং আরও অনেক কঙ্কাল ও বিলাসবহুল ভিলার সন্ধান প্রমাণ করে যে এই শহরের নিচে এখনও অনেক অজানা গল্প চাপা পড়ে আছে। পরিশেষে একটা বিষয় ভাবার মতো, নতুন নতুন আবিষ্কারের এই যুগে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু মনে জাগতেই পারে। পম্পেই কি সত্যি একটা মৃত শহর, নাকি এটি এমন একটা জীবন্ত ঐতিহাসিক পাঠ যার যুগের পর যুগ ধরে আমাদের সামনে নতুন করে উন্মোচিত হতেই থাকবে? এই চিন্তার খোরাকটি দিয়েই আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।